হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে আরেকটি ভিডিওতে স্বাগত। এটা আমাদের ম্যাথ, রিজনিং এবং জিকে সম্বন্ধিত একটা কম্বাইন পুরো ভিডিও। তো প্রথমে আমি ম্যাথে শতাংশ অধ্যায় থেকে কিছু অঙ্ক করাবো, তারপরে রিজনিংয়ে তোমাদের লুপ্ত সংখ্যা নির্ণয় থেকে কিছু রিজনিং করাবো এবং তারপরে কিছু জিকের উপরে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথম নম্বর কোশ্চেনটা কি আছে প্রথমে দেখবো একটু। প্রথম নম্বর কোশ্চেনটা কি আছে প্রথমে একটু দেখি। বলেছে যে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বা ট্যাক্স দেওয়ার পর বাকি টাকা 90% খরচ করলো। তাহলে 5% মানে কি জানি আমরা? 5% 1/20। আচ্ছা, মানে 20-র মধ্যে সে 1 ইউনিট কর বা ট্যাক্স দিয়েছে। এবার বলেছে বাকি টাকা 95% সে খরচ করলো। 95%কে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, ভগ্নাংশে কত হবে? ভগ্নাংশে 5×19=95, 5×20=100। তাহলে 19/20 মানে 20 ইউনিটের মধ্যে 20 তার এর মধ্যে মানে বেতনের মধ্যে সে 19 ইউনিট মতন সে কি করছে না খরচ করছে। কিসে না বাকি টাকা সে খরচ করে দিল। আচ্ছা, সে খরচ করলো, তার হাতে সে এখন 114 টাকা টাকা থাকলে মোট বেতন কত টাকা? ঠিক আছে, এবার বুঝো। প্রথমে সে একটা কিছু বেতন পেয়েছে, সেখান থেকে 5% সে কর দিয়েছে, তারপরে আবার সে কিছুটা খরচ করেছে, দিয়ে এখন সেখানে কত টাকা আছে তার হাতে? 114 টাকা। আমাকে কোথায় যেতে হবে? পিছনে যেতে হবে। তখন আমরা কি করব? এই জিনিসগুলোকে উল্টিয়ে উল্টিয়ে লিখবো। তাহলে 114 ইন্টু 20 ইউনিটের মধ্যে 1 ইউনিট সে ট্যাক্স দিয়েছে, তাহলে পরে কত আছে আমরা বলতে পারি 19/20। এবার এই কথাটাকে আমরা উল্টিয়ে লিখবো 20/19। কেন উল্টিয়ে লিখবো? কারণ এখান থেকে আমরা পিছন দিকে যাচ্ছি। আচ্ছা, খরচ করেছে 20 ইউনিটের মধ্যে 19 ইউনিট খরচ করেছে, তাহলে পড়ে আছে কত? 1/20। ঠিক আছে না? তাহলে এটাকেও সেই উল্টিয়ে লিখবো, তাই 20/1। এবার কাটাকাটি করবো, 6×19=114। তাহলে 6 2 2 4, 4 6 24 আর দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে 2400 টাকা। 2400 টাকা মানে বলেছে তার বেতন কত টাকা? মোট বেতন 2400 টাকা বা 2400 টাকা, মানে অপশন এ হয়ে যাবে আমাদের একদম কারেক্ট। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তীটা দেখবো কি আছে। 31 নম্বর বলেছে যে এক ব্যক্তির বেতন, বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3বার যথাক্রমে 10%, 20% এবং 30% হারে বৃদ্ধি পেয়ে 3 বছর পর তার বেতন কত টাকা, মানে বৃদ্ধি সহ বেতন কত টাকা? আচ্ছা, 10% হারে কি হয়েছে? প্রথম বছরে বেড়েছে, মানে 1/10 বেড়েছে, মানে 11/10 হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপরে 20% মানে হচ্ছে 1/5 বেড়েছে, মানে 6/5। তারপরে 30% মানে 3/10 বেড়েছে, মানে 13/10। প্রথম অবস্থায় কি আছে? তার বেতন 10,000 টাকা। এবার আমাকে বেড়ে গিয়ে কত পিছনে আসতে হবে না, যেটা আগের ক্ষেত্রে আমি পিছনে আসলাম তাই এই জিনিসগুলোকে উল্টে লিখেছি, কিন্তু এখানে না, আমি সামনের দিকে ফরওয়ার্ডেই যাচ্ছি। তো যেমন আছে তেমন ভাবেই লিখে কাটাকাটি করব। তাহলে 11/10 করো, যেমন আছে। আচ্ছা, 6/5 করো, 13/10 করো। ঠিক আছে না? আচ্ছা, এবার কি হবে দেখো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য ক্যান্সেল আউট হলো। 5 একে 5, 5 2 10, শূন্যটা বসে গেল। তাহলে কাটাকাটি করে আমি কত পেলাম? 20 × 11 × 6 × 13। এইবার এটা গুণ করলে যেটা হবে সেটাই আমাদের উত্তর, তাই তো? যদিও এটাকে গুণ করাও খুব একটা টাফ কাজ নয়, আমরা পারবো, কিন্তু যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামে বসছি, আমাদের এই যে স্মার্ট ট্রিক্স কথাটা সেইটাকে এইখানে অ্যাপ্লাই করতে হবে, যে স্মার্ট ওয়ার্ক যেটা বলে। তো কি করব দেখো, দুরকম ভাবে বলি, যেটা ভালো লাগে সেটাকে নাও। গুণ করার নিয়মটা কিভাবে গুণ করব? যাই গুণ করি, এই যে লাস্টের এই জিরোটা তো জিরো আসবেই, 100% গ্যারান্টি। তাহলে দেখো এখান থেকেই আমার জিনিসটা হয়ে গেল যে
এখানে দুটো জিরো আছে, এখানে একটা জিরো, এখানেও দুটো জিরো, ওটাও দুটো জিরো, তাহলে একটা জিরো। এবার আরেকবার চেক করে নিই যে দুটো জিরো আসবে না তো। কি করব, ইউনিট এককের ঘর বা ইউনিট ডিজিট মেথড লাগাবো। 3 6 18, মানে 8 পেলাম। 8-এর সঙ্গে 1-এর গুণ করলে 8 একে 8ই পাই। আর এই জিরোটা তো নিয়ে নিয়েছি, তাহলে পড়ে আছে 2, 2-এর সঙ্গে 8-এর গুণ করলে 8 দুগুণে 16, মানে কি পাবো, ইউনিট ডিজিটে 6, মানে জিরোর পরে কি আসবে, 6। তাহলে লাস্টের দিক থেকে এককের ঘরে 0, দশকের ঘরে 6, কোন ক্ষেত্রে অপশনে আছে দেখো, একমাত্র সি। তা আমরা এখান থেকে গুণ না করেই আমরা বলে দিতে পারি অপশন সি হয়ে যাবে উত্তর। ঠিক আছে না? এটা তো গেলে একরকম। যদি এটা পছন্দ না হয় তাহলে অন্য একটা কিছু দেখাই। যে দেখো, যেটা গুণ করব, এই গুণ করতে গিয়ে 11কেও তো গুণ দিতে হবে, তবে গিয়ে আমরা একটা কিছু সংখ্যা পাচ্ছি। তার মানে যে সংখ্যাটা পাচ্ছি সেটা 11 দিয়ে গুণ করে এসেছে। তাহলে যে সংখ্যাকে পাচ্ছি তাকে বলতে পারি 100% গ্যারেন্টি, তাকে 11 দিয়ে আমি ভাগ করতে পারবো। যাকে 11 দিয়ে গুণ করে পাচ্ছি তাকে 11 দিয়ে অবশ্যই ভাগ করতে পারবো, তাই না? তাহলে এবার আমরা 11 দিয়ে ডিভিজিবল রুল লাগাবো। দেখো প্রথমটা যদি দেখি, 11 দিয়ে ডিভিজিবল রুল কি বলে, যে এককের ঘর অড প্লেস গুলোকে যোগ করব, ইভেন প্লেস গুলোকে যোগ করে যেটা যোগফল পেলাম তাদেরকে বিয়োগ করে 0 অথবা 11 আসতে হবে, তবেই সেটা 11 দিয়ে যাবে। দেখো এখানে অড প্লেস যদি 6 আর এই 1-এর 7, 7-এর সঙ্গে 1-এর বিয়োগ করলে পাচ্ছি 0 বা 11, পাচ্ছি না, হবে না। 5 এখানে আছে 6, 5 এখানে আছে 1, 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, 6-এর সঙ্গে 1 বিয়োগ করলে কি 0 বা 11 পাচ্ছি না। আচ্ছা, এখানে যদি দেখি 6 আর এখানে আছে 1, মানে 7, আর এখানে আছে 7 আর 1-এ 8, এই যে ভুল বললাম, 6 আর 1-এ 7, এই 6 আর 7-এ 13, এই যেটা অপশন সি তে আছে, আমি একটু লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে। 17160, ঠিক আছে না? এই যে 1 আর 1 অড প্লেস গুলো কত হবে, যোগ করলে 1 আর 1-এ 2, আর 6 আর 7-এ যোগ করলে 13, 13-এর সঙ্গে 2 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 11 পাচ্ছি, হয় 11 নয় 0, তার মানে এটা হবে। আচ্ছা, এটা হবে। আর এই ক্ষেত্রে দেখো 2 আর 1-এ 3, 3-এর সঙ্গে 1 বিয়োগ করলে না 0 পাবো না 11 পাবো, তাহলে কোনটা হয়ে যাচ্ছে, অপশন সিটাই হয়ে যাচ্ছে। এবার এই যে কথাটা বললাম, এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু মাথায় চলতে হবে। আর যদি বলো যে এগুলোর জন্য এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো লিখতে হবে, তার থেকে তোমরা প্লেন গুণ করে নাও, অনেক সময় বেঁচে যাবে। এই দুটোর মধ্যে আমি দেখালাম যে গুণটা কিভাবে না করে, গুণকে অ্যাভয়েড করে আমরা এগিয়ে যেতে পারি। এমনও তো হতে পারতো যে আর একটু বড় বড় সংখ্যা থাকতো, তো ওই জন্য আমাদের সঠিক পদ্ধতিগুলোকেও জানতে হবে, তাই না? তো ঠিক আছে, এক্ষেত্রে তাহলে অপশন সি। এবার এই গুণের পদ্ধতিটা না পারলে এই 20, 11, 6 আর 13-কে গুণ করে নেবে, দেখবে অপশন সি এসে যাবে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আচ্ছা, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে হয়েছে এইটা। তাহলে প্রথমে গাড়ির দাম কত ছিল, 10% হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে, 10% মানে 1/10, 20% হ্রাস পেয়েছে মানে 1/5। আচ্ছা, 30% হ্রাস পেয়েছে মানে 3/10। আচ্ছা, কমেছে তার মানে 10-এর মধ্যে 1 কমেছে, মানে বলতে পারি 9/10। 5-এর মধ্যে 1 কমেছে মানে 4, 10-এর মধ্যে 3 কমেছে মানে 7। কমার ফলে দাম কত হয়েছে, এই টাকাটা। তাহলে আমাকে প্রথম প্রাথমিক অবস্থায় আসতে হবে, তাহলে কি করতে হবে, এই জিনিসগুলোকে উল্টিয়ে লিখতে হবে। আমি বললাম লাস্টে থেকে প্রথম আসতে গিয়ে উল্টিয়ে লিখতে হয়, আর প্রথম থেকে লাস্টে যেতে গেলে যেমন আছে তেমনই। তাহলে এটা উল্টে পিছনে আসবো, মানে উল্টিয়ে লিখবো, মানে 10/9, 5/4, 10/7, কাটাকাটি করে দেবে, উত্তর পেয়ে যাবে। ঠিক আছে না? বেশ, আমি আর এটা করলাম না, কাটাকাটিটা তোমাদের, এটা কাজ। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। নীলম তার বেতনের 20% ভাড়া দেবার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় যদি 3600 টাকা হলে বেতন কত টাকা, তাই বলেছে। আচ্ছা, এটা একটা অন্যরকম নিয়ম দেখাই, যেটাকে আমরা বলি টেবিউলার মেথড। কি হবে, আহ, প্রথম প্রথম অবস্থায় তার কাছে যে বেতনটা আছে, আর শেষে বা যেটাকে আমরা সঞ্চয় বা সেভিংস বলতে পারি, লাস্টে যেটা পড়ে আছে, প্রথমে 20% ভাড়া দেয়, মানে 1/5, মানে 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট ভাড়া দেয়, তাহলে পড়ে আছে কত তার কাছে, এটা
70% সংসার খরচ করেন, 70% মানে হচ্ছে 7/10, মানে 10 ইউনিটের মধ্যে 7 ইউনিট সংসার খরচ করে, তাহলে তার সঞ্চয় কত থাকবে বিয়োগ করলে 3। ঠিক আছে, এবার কাটবো। দেখো এখানেও কাটতে পারি কোনাকুনি, 2 দুগুণে 4, 2 পাঁচা 2 দুগুণে 4, 2 পাঁচা 10, মানে 5 পাঁচা 25, 3 দুগুণে 6। এবার বলেছে তার সঞ্চয় 3600, মানে এই 6 সময় এই যে শেষে বা সঞ্চয় মানে 3600 টাকা। তাহলে বলেছে যে তার বেতন কত, মানে 25 সমান সমান কত হবে, 6 6 36, আর 6 25 150, এই দুটো শূন্য বসিয়ে দেবো, মানে 15,000 টাকা তার বেতন হয়ে যাবে। 15,000 টাকা মানে অপশন এ। এটাকে বলা হয় টেবিউলার মেথড। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখবো। এই অঙ্কটা একটু ঝাপসা লাগছে, তো অসুবিধা নাই, বোঝা যাবে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। মোট ভোটারের সংখ্যা কত? একজন যে ভোটার, যে মোট ভোট যে দেওয়া হয়েছে তার মধ্যে 60% পেয়ে জয় পেয়েছে, মানে যে জিতেছে বা যে উইনিং ক্যান্ডিডেট, সে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে? 60% ভোট পেয়েছে। ঠিক আছে, 60% মানে আমি কি লিখতে পারি, 2 3 6, 2 5 10, তাহলে মোট ভোট বা টোটাল ভোট, কত? 5। যে জিতেছে উইনার, সে কত পেয়েছে? তার মধ্যে 3। তাহলে যে হেরেছে বা লুজার কত পেয়েছে? 5টা টোটাল ভোট, 3টে যে জয়ী প্রার্থী পেয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী কত পাবে? বিয়োগ দিয়ে দিলেই 2। এবার বলেছে যে সে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেছে, মানে সে যে হেরেছে তাকে 5,000 ভোটে হারিয়েছে। তাহলে কত পার্থক্য? 1 1 সমানই হচ্ছে 5,000 ভোট। এবার বলেছে মোট ভোট কত? মোট ভোট মানে 5, 5 সমান সমান কত? কোনাকুনি গুণ, 5 5 25, এতটি ভোট, তার মানে 25টি ভোট, এই 25,000টি ভোট আছে, মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো, বেশ, চলো পরবর্তীটা দেখবো। এটা 35 নাম্বার। এটা 36 নাম্বারটা কি আছে, বলেছে একটি নির্বাচন ক্ষেত্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন, মানে 20% ভোটার ভোট দেননি, বোঝার জন্য -25 লিখলাম। 25 মানে হচ্ছে 1/4, 4 ইউনিটের মধ্যে 1 ইউনিট ভোট দেননি, মানে বলতে পারি এইটা। আচ্ছা, যারা ভোট দিয়েছেন তারা তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে 2% বাতিলের জন্য মাইনাস লিখলাম, মানে 1/50, মানে 50 ইউনিটের মধ্যে 1 ইউনিট বাতিল হয়েছে, মানে পড়ে আছে কতটা? এতটা। গ্রাহ্য ভোটের 75%, গ্রাহ্য ভোটের 75% পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন বা জয়ী হয়েছেন, তিনি যদি 9,261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? মানে উইনার ক্যান্ডিডেট গ্রাহ্য ভোটের মধ্যে 75% পেয়েছে, মানে বলতে পারি 3/4। আর পেয়ে সে কতগুলো ভোট পেয়েছে? 9,261। তাহলে মোট ভোটার মানে প্রথম অবস্থায় পিছনে যেতে হবে, তাই না? তাহলে কি করবো এখানে আমরা দেখবো, 6 1। এবার এইগুলোকে উল্টিয়ে লিখবো। কেন উল্টিয়ে লিখবো? কারণ আমরা পিছনে যাচ্ছি, তাহলে উল্টিয়ে লেখো। 4/3, 50/49। আচ্ছা, 4/3, এখানে 1/4 করবো না, 1/4 তখন করতাম যদি পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে যদি বলতে, এখানে তা বলেন উইনার ক্যান্ডিডেট বলেছে, তো এখানে এটা হবে। ঠিক আছে, এবার কাটবো। দেখো 3 3 9, যদি কাটে এখানে 9 দিয়ে, 9 কে 9 শূন্য, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 9 81। এবার 7 দিয়ে কাটবো এটাকে, কালিটাকে একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। 7 দিয়ে যদি কাটি 7 7 49, আর এখানে যদি 7 দিয়ে কাটি 7 1 7, 7 1 7, 4 7 28, 7 7 49, আবার 7 দিয়ে কাটবে, 7 দুগুণে 14, 7 1 7, মানে কত পেলাম? 21, এই 4 আর এই 4, 4 4 16, আর এই 50 পড়ে আছে। এখান থেকে আমাদের হয়ে যাবে অপশন ডি উত্তর। কিভাবে হবে দেখো, না পারলে তোমরা গুণ করে নেবে, গুণ করাটাও কিছু মানে নাই, এমন কিছু ব্যাপার নয়। এই যে 21টাকে দেখে আমি বলে দিলাম যে অপশন ডি কেন হবে, বুঝাচ্ছি কেন হবে।
যে এই যে 21কে আমরা কি বলতে পারি, আমি জাস্ট বোঝানোর জন্য লিখি এগুলো। 3 7 21, তাই না? তাহলে যে অপশনটা যেটা গুণ করে পাবো সেটা অবশ্যই 7 দিয়ে গুণ যেতে হবে, ঠিক আছে না? 7 দিয়ে গুণ যেতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো এইটাকে যদি দেখি একমাত্র 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 2 পড়ে থাকলো 4 7 28, এটা যাবে না। 7 দুগুণে 14, 14, 40 পড়ে থাকছে, হবে না। এটা 7 দুগুণে 14, 24 পড়ে থাকছে, না। 3 7 21 যাবে না। আর ওটাও তাই, 7 দুগুণে 14, 20 হচ্ছে না। তার মানে একটাই অপশন যাচ্ছে, এটা গুণ না করে হয়ে গেল। চাইলে তোমরা গুণ করে নেবে, এমন কিছু গুণ করাও কঠিন নয়। 16 5 16 80, মানে 800 হয়ে যাবে। 800কে 21 দিয়ে গুণ করে নিলে ওইটাই এসে যাবে যে 16,800 জন ভোটার। তাহলে প্রাথমিক অবস্থায় মোট কতজন ভোটার ছিল? 16,800 জন। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবে। এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু অঙ্কের পার্ট। হ্যাঁ, এটা ক্যালকুলেশনে পার্ট না, এটাকে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করেছি। আমি যদি পরীক্ষার হলে বসে আমি জাস্ট এটাকে করব, এটাকে করবো, আর এটাকে করে এটা করে দেবো। এবার জাস্ট বোঝানোর জন্য আমাদেরকে একটু এক্সপ্লেন করবার জন্য, যাতে প্রত্যেকটা ছাত্র কি বলতে চাইছি, কি করতে চাইছি, যেন ক্লিয়ার করে বুঝতে যায়, তার জন্য আমাকে এত কিছু লিখতে হয়। বা আমাদের মাস্টারদেরকে যারা পড়ায় তাদেরকে একটু এক্সট্রা বেশি লিখতে হয়, যেন প্রত্যেকজন একজন বিগিনার ক্যান্ডিডেটও যেন ক্লিয়ার করে বুঝতে চাই যে একজন মানে একজন টিচার সে কি বলতে চাইছে, সে কি করতে চাইছে। ওই জন্য অঙ্কগুলো একটু বড় লাগে, কিন্তু যদি বুঝে যাও দেখবে এর মধ্যে অনেক জিনিস, যেরকম যে এই যে এই জিনিসগুলোকে, এগুলো করারই অংশ নয়, জাস্ট এগুলোকে করো। কিন্তু আমাদের বোঝানোর জন্য এগুলো একটু এক্সট্রা লিখতে হয়। দেখে মনে হবে আরে বাবা এত বড়, এত বড় নয়। একটু বুঝে গেলে দেখবে এত কিছু করতেই হয় না, 2 1 লাইনের অঙ্ক। পরবর্তী অঙ্কটা দেখবো। কোনো পরীক্ষায় রাম 30% পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে রাম সে 30% পাচ্ছে, দিয়ে কত নাম্বারের জন্য ফেল করছে? 15 নাম্বারের জন্য। এবং মোহন সে 40% পাচ্ছে, এবং 5 নম্বরের সেক্ষেত্রে 35% বেশি পাচ্ছে। তাহলে রাম এবং মোহনের শতাংশ ডিফারেন্স কত? 10%। এই 10% ডিফারেন্সের জন্য তাদের মোট নাম্বারের কত ডিফারেন্স হয়ে যাচ্ছে? দুটোর যোগ হয়ে যাবে 50 নাম্বার। হ্যাঁ, এবার বলেছে পরীক্ষায় পাস নম্বর শতাংশ, পরীক্ষায় 5 নম্বর শতাংশ কত, মানে কত শতাংশ 5 নাম্বার বলেছে, বা 5% কত। তাহলে 10 সমান সমান এইটা যদি হয়, তাহলে 1 সমান সমান কত আগে বের করি। 1 সমান সমান 5 হয়ে যাবে। আর 30 নিয়েই চলো বা 40 নিয়েই চলো, যাই নিয়ে চলো একই ব্যাপার হবে। 30 নিয়ে চলি, 30% সমান সমান কত হয়ে যাবে? তাহলে 1% সমান সমান যদি 5 হয়, 30% 150। কিন্তু 150 পেলে সে 15 নম্বরের জন্য ফেল করছে, তাকে পাস করার জন্য আরো 15 নম্বর পেতে হবে, মানে তাকে কত পেতে হবে? 165 পেতে হবে। এটা হচ্ছে পাস নাম্বার। যদি জিজ্ঞেস করতো পাস নাম্বারটা কত, আমরা বলে দিতাম 165। এখানে তা চাইনি, বলছে পাস শতাংশ কত। ঠিক আছে না? তার জন্য আমাকে কি জানতে হবে, যে টোটাল কত নাম্বারের ওপর পরীক্ষা হয়েছে। তাহলে 1% যদি সমান সমান 5 হয়, তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ কত হয়? 100। তা 100% সমান সমান কত হয়ে যাবে? 500 নাম্বার। ব্যাস হয়ে গেল। এবার তাহলে সে পেজ 500-এর জন্য তাকে কত পেতে হবে? 165। কতর মধ্যে? 500-র মধ্যে, ইন্টু 100, কারণ পার্সেন্টেজ চেয়েছে। এই জিরো, এই জিরো কাটো, 5 1 5, আর এখানে যদি কাটি 5 3 15, 5 3 15, মানে 33%। 33%। তো অপশন এ, মানে পরীক্ষায় 5% কত? 33%। একটু বেশি খাটিয়েছে। বেশ, পরবর্তীটা দেখবো। আজকের আমাদের লাস্ট কোশ্চেন। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপরে 5% কমে, তো দিয়ে এত টাকা হলে তার প্রাথমিক বেতন কত? 10% প্রথমে কমেছে, বোঝানোর জন্য এটা লিখলাম। 10% মানে 1/10 কমেছে, মানে 9/10। তারপরে 5% বেড়েছে, বোঝানোর জন্য প্লাস লিখলাম। 5% মানে 20, বেড়েছে মানে 21/20, মানে 20 মধ্যে 1 ইউনিট বেড়েছে। বেড়ার পরে বেতন প্রথমে, এই যা একটু ভুল লিখলাম, প্রথমে এটা বেড়েছিল মানে এটা 11/10 হয়ে যাবে। আর পরেরটা কমেছিল মানে 19/10 হয়ে যাবে। এই 19/20 হয়ে যাবে। এটা 19/20। প্রথমে এটা বেড়েছে, 10-এর মধ্যে 1 ইউনিট বেড়েছে, তাই 11/10। আর পরেরটা 5% কমেছে, মানে 20-র মধ্যে 1 ইউনিট কমেছে, মানে 19/20। ঠিক আছে না? আচ্ছা, কমার পর তার বেতন কত হয়েছে?
20,900 টাকা তার প্রাথমিক বেতন, মানে পিছনে যেতে হবে, তার মানে ওই এই জিনিসগুলোকে উল্টে উল্টে লিখে দিতে হবে। তাহলে 10/11 আর 20/19, এবার কাটাকাটি করলেই উত্তর হয়ে যাবে। কাটাকাটিটা আমি তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি, তোমরা করে নেবে, কাটাকাটি করে যেটা পাবে সেটাই উত্তর হয়ে যাবে। বেশ, তো এটাই আজকের পার্সেন্টেজের এই আমি অঙ্ক নিয়ে আসলাম। এরপরে রিজনিং এর ভিডিওটা আনবো এবং তারপরে জিকের ভিডিও আনবো, ঠিক আছে? তো ঠিক আছে, চলো রিজনিং কি আছে দেখা যাক। ঠিক আছে, চলো এবার রিজনিংটা আমরা শুরু করব। এটা লুপ্ত সংখ্যা নির্ণয় বা ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার যে অধ্যায়টা হয় রিজনিং এর, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন দেখা যায়। তো চলো কি রকম কি আছে দেখি, আর সেগুলোকে কিভাবে সলভ করা উচিত হবে সেটাও দেখি। প্রথম 1 নম্বর আছে, একটা সার্কেলের ভেতর 5, 7, 11 দেওয়া আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? এই যে লুপ্ত সংখ্যা, এখানে কি বসবে সেটাই জিজ্ঞেস করেছে, তাই না? তো দেখো দেওয়া আছে কি কি দেওয়া আছে, 5, 7, 11 এবং তারপরে কি হবে। যদি আমরা মিসিং নাম্বার সিরিজের মতন দেখি, তাহলে 5 থেকে 2 বেড়েছে 7, 7 থেকে 4 বেড়েছে, তাহলে 2 থেকে 2 বেশি হচ্ছে। তাই যদি হয়, তাহলে 4 থেকে 2 বেশি যদি করি তাহলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে 11 আর 6 কত হওয়া উচিত? এখানে 17 হয়ে যাবে। আমাদের কত হয়ে যাবে? 17। মিসিং নাম্বারের জায়গায় 17। এবার এটাও হতে পারতো 2 এর ডবল 4, 4 এর ডবল 8ও হতে পারতো 6 এর পরিবর্তে। তাহলে 11-এর সঙ্গে 8 যদি যোগ করতাম তাহলে কত হয়ে যেত? 19। কিন্তু 19 তো অপশানে নেই, তাই আমাদেরকে সেটা না গিয়ে 2 এর থেকে বেশি 2 4, 4 এর থেকে বেশি 2 6কে ধরে চলতে হবে। তো 11 + 6 মানে 19, এই 19 বলছি 17। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। 2 নম্বরটা কি আছে দেখি, যে এখানে আছে 2, 4, 5 বা 3, 2 বলছি, 3, 4, 4 48, 4, 4, 5, 3 60, 5, 3 দিয়ে ওই জায়গাটা ফাঁকা 105। তাহলে কি হবে ওই ফাঁকা জায়গাতে? তাই আছে, তো কি হতে পারে তোমাদের মনে হয়? তো দেখো, আমরা যদি 3, 4 আর 4 একোটাকে গুণ করে দিই, তাহলে 4 4 16 আর 3 16 48 পেয়ে যাব। তারপরে আছে 4, 5, 3 যদি গুণ করে দিই, 5 4 20, 3 20 60 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা বলতে পারি 5 × 3, এখানে এটা কিছু আছে দিয়ে 105 আছে, তাহলে 5 3 15, তার সঙ্গে এটাকে গুণ করে এটা পাবো। তার মানে বলতে পারি 5 3 15, এই 15কে 150কে 15 দিয়ে ভাগ যদি করে দিই তাহলে এটা পেয়ে যাব। কত হয়ে যাবে? 6 15 7 15 105, 7 পাবো। ভাগ করলে কত পাবো? 7 পাবো। মানে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক। এর সঙ্গে এটাকে গুণ করলাম, দিয়ে আবার এটাকে গুণ করে যদি এটা পাই, তার মানে বলতে পারি যেটা গুণ করলাম আর এটাকে দিয়ে যদি ওটাকে ভাগ করি, তার মানে এটাকে পেয়ে যাব। তাই না? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এরকম লেখো, 5 × 3 × x = 105। তাহলে 5 3 15, x পড়ে থাক, 15টাই তলায় গিয়ে বসে যাক। দেখো 7 চলে আসছে, তাই না? কিন্তু এত কিছু লিখবে না, এরকম ভাবে ডাইরেক্ট ভাগ করে দেবে। বেশ, চলো পরবর্তীটা দেখবো সময় নষ্ট না করে। 3 নম্বরটা কি আছে, যে 6 3 10 30, 9 4 7 35, তাহলে ফাঁকা জায়গায় কি হবে যার জন্য 3 10 এবং লাস্টে 30 আসবে? দেখো কি হতে পারে। তো দেখো এখানে যদি আমরা এই যে 6 3 10 আর নিচে যে 30 আছে, এর সঙ্গে যদি এটাকে বিয়োগ করি কত পাবো? 3। আর 3-এর সঙ্গে এই 10-এর গুণ করলে 30 পেয়ে যাচ্ছি। সেরকম ভাবে 9 4 7 এবং 35 আছে। আচ্ছা, 4-এর থেকে 5 বিয়োগ করলে 5, আর 5-এর থেকে 7 গুণ করলে, 5-এর সঙ্গে 7 গুণ করলে 35। তাহলে সেই অনুযায়ী এখানে কিছু নাই, 3 10 আর 30 আছে। তাহলে এর সঙ্গে এটাকে বিয়োগ করব, বিয়োগ করে যেটা পাবো তার সঙ্গে এটাকে গুণ করলে এটা হয়ে যাবে। তাই যদি হয় তাহলে দেখো বলতে পারি x - 3 × 10 = 30, এটাই আসা উচিত।
তাই না? তাহলে এবার এইদিকে 0 সমানের এইদিকে 0 কেটে দাও, x সমান সমান কি হয়ে যাবে, x সমান সমান 3টা সমানের ওই দিকে চলে যাবে, তাহলে এইদিকে 3 আছে আর 3 ওইদিকে গিয়ে প্লাস হয়ে যায়, 3 আর 3 6 হয়ে যাবে, মানে অপশন বি হয়ে যাবে। ঠিক আছে না? এটার সঙ্গে এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা পাবো তার সঙ্গে এটাকে গুণ করলে এটা পাচ্ছি, তাই এটাকে আমি ধরে নিলাম x, যে জায়গাটা বার করছে এটাকে x ধরে নিলাম, x মাইনাস 3 ইন্টু 10 সমান সমান 30। তাহলে এইদিকে শূন্য এদিকে শূন্য সমানের এদিক ওদিক কাটাকাটি করে নিলাম, কত থাকলো 3, 3 থাকা প্লাস 3 থাকা একই কথা। তাহলে এই মাইনাস 3টা সমানের ওইদিকে গিয়ে প্লাস 3 হয়ে গেল, তাহলে 3 আর 3 6, তাহলে x এর মান কি পেয়ে গেলাম, মানে এখানে কি থাকবে 6 থাকবে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো, এরকম ভাবে করবে, বুঝতে অসুবিধা হলে। আচ্ছা এটা কি আছে দেখবো, যে 27, 54, 9, 42, 84, 14, তাহলে ফাঁকা জায়গায় কি বসলে 42 এবং 7 হবে, দেখো কি হতে পারে। তো দেখো প্রথমটা যদি দেখি, যে 54 এবং 27 যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো, 7 14 2 3 4 5 পেলাম না, তাকে দিয়ে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 9 পেয়ে যাচ্ছি। তাই যদি হয় তাহলে 42 এবং দ্বিতীয়তে 84 বিয়োগ করলে কত পাবো, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, কত পাচ্ছি দেখো 14 পেয়ে যাচ্ছি লাস্টেরটা। তাই যদি হয় তাহলে x মাইনাস 42 এবং তাকে দিয়ে যদি আমরা কত দিয়ে ভাগ করি, 3 দিয়ে, তাহলে 7 পাবো। তাহলে এখানে x মাইনাস 42 পড়ে থাক, 3 7 21, কোনাকুনি গুণ হয়ে যায় 21, এই 42টা ওইদিকে যাবে, তাহলে বিয়োগ হয়ে যাবে, কত বিয়োগ হবে 1 আর 2, কত বিয়োগ পাবো 21 পেয়ে যাব, কত পাবো বিয়োগ করে 21, মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে না? মানে এটার সঙ্গে এটাকে বিয়োগ দেবো, তাহলে বিয়োগ দিলাম, দিয়ে 3 দিয়ে ভাগ দিলে এটাকে পাচ্ছি, তাহলে এদিকে সমান সমান এটাকে লিখলাম, তাহলে 3 সাথে কোনাকুনি গুণ হয় 21, আর 42টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে গেল 21-এর সঙ্গে, তার মানে কত পেয়ে গেলাম, x এর স্থানে 21, মানে এখানে কত হয়ে যাবে 21 বসবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, চলো পরবর্তীটা দেখবো। আমি এক্সটা নিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এটা না করলেও হবে, এক্স না ধরলেও হবে, আমি এক্স নিয়ে বোঝাচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। এটা কি হবে বলো, দেখো যদি 54 এবং 36কে বিয়োগ করি কত পাবো, এই 54 এবং 36কে যদি বিয়োগ করি, 6 8 14 3 4 আর একে 5 18 পেলাম, মানে মাঝের সংখ্যাটা। ঠিক সেরকম ভাবে 72 এবং 90কে যদি বিয়োগ করি, এই ঘুরিয়ে লেখা হয়ে গেল, যদি 90 এবং 72কে বিয়োগ করি তাহলে কত পাবো 8 9, মাঝেরটা পেয়ে গেলাম, তাই না? মানে বলতে পারো এটার সঙ্গে এটাকে বিয়োগ, এটার সঙ্গে এটাকে বিয়োগ করে এটা পাচ্ছি, আবার এটার সঙ্গে এটাকে বিয়োগ করে মাঝেরটা পাচ্ছি, তাই তো? সেইভাবে যদি হয় তাহলে এটাও দেখো 72 সঙ্গে যদি 48 বিয়োগ করি 24 পাবো, 8 আর 4 12, 4 একে 5 6 7, হ্যাঁ 24 পাচ্ছি। আর 120 থেকে 96 যদি বিয়োগ করি কত পাবো, 4 9 একে 10 24, হ্যাঁ 24 পেয়ে যাচ্ছি। তাহলে একই কথা করবো এখানেও, তার মানে 93 থেকে 62 আমরা বিয়োগ করব, মানে কত পেয়ে যাব 30 মাঝেরটা। আবার যদি দেখিনি আরেকবার কনফার্ম হয়ে নি, 155 থেকে 124 বিয়োগ করব, ও এটা 93 আছে, আমি 92 লিখেছি, তাহলে 31 পাবো, 31। হ্যাঁ 2 আর 1 3, 6 আর 3 হ্যাঁ এখানেও 4 আর 1 5 আর 2 আর 3 5, 31, হ্যাঁ পাচ্ছি, তার মানে মাঝখানে কি হবে 31 হবে, মানে অপশন বি। দেখো দেখেছো এখানে 30 অপশনে আছে, তাই সামান্য যদি ভুল হয়ে যায় আমরা কিন্তু ভুল করে দিয়ে চলে আসবো, তাই খুব ভালো করে ঠান্ডা মাথায় জিনিসগুলো দেখতে হবে। এটা আমি মানে এখানে ছিল 93, আমি ভুল করে 92 লিখে ফেলেছিলাম, যার জন্য আমাকে পুরো মিস্টেক হয়ে যাচ্ছিল এবং আমি অপশনও পেয়ে যাচ্ছিলাম 30। তো খুব ভালো করে রিজনিং গুলোকে দেখতে হবে। তার মানে বুঝতে পারলাম এর সঙ্গে এটাকে বিয়োগ করলে মাঝেরটা পাওয়া যাচ্ছে, তাই এটাকে বিয়োগ করলাম, মাঝেরটা পেয়ে গেলাম। পরবর্তীটা দেখবো 6 নম্বর, 7 5 2 33 3 6 8 10 4 ড্যাশ 3, তাহলে 33 কি হবে 6 নম্বরটা বলো।
আচ্ছা দেখো, যদি এখানে 7 থাকে আর 5 ইন্টু করি, তাহলে কত হয়ে যাবে? 5 সাথে 35। এই 35-এর সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করে দিই, তাহলে কত পেয়ে যাব? 33, যেটা প্রথম লাইনের একবার লাস্টে আছে। ঠিক সেরকম ভাবে যদি দেখি, 3 ইন্টু যদি 6 করি, 3 6 18, 18-র সঙ্গে যদি আমরা 8 বিয়োগ করি, তাহলে 10 পেয়ে যাচ্ছি, যেটা দ্বিতীয় সংখ্যা লাস্টে আছে। তাহলে যদি হয় এখানেও 4 ইন্টু ওখানে এক্স ধরে নিলাম, যেটা পাবো তার সঙ্গে -3 করলে 33 পেয়ে যাব। তাহলে 3টা সমানের এদিকে এসে কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে, মানে 36 হয়ে যাবে। তাহলে এইদিকে কত থাকলো? 4x। তাহলে x এর মান কত হয়ে যাবে? 4 8 32, 4 9 36, এটা হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে, 4 9 36, কারণ 4-এর সঙ্গে এখানে কিছু নাই, মানে x ধরে নিলাম, x গুণ করতে হবে, গুণ করে যেটা পাবো তার সঙ্গে 3 বিয়োগ করলে নিচের মানে 33টা পাবো। তাহলে 3টা সমানের ওদিকে গিয়ে 36 হয়ে গেল। তাহলে এখানে 4 থাকলো, 4 দিয়ে 36কে কাটাকাটি করলাম, মানে ওই ফাঁকা জায়গায় বা জিজ্ঞাসা চিহ্ন কোশ্চেন মার্কের জায়গায় আমরা 9 পেয়ে যাব। মানে অপশন আমাদের কোনটা হয়ে যাচ্ছে? সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। 7 নম্বরটা কি আছে? কি হবে বলো তোমরা, একটু দেখো 1 সেকেন্ড, তারপর আমি দেখছি কি হতে পারে বলে মনে হচ্ছে। তো দেখো, যদি দেখি 5 7 4 3 এই সবগুলো আছে, তাই না? 5 4 5 7 4 3। আচ্ছা, আমি যদি 5-এর স্কোয়ার করি 25, যদি 7-এর স্কোয়ার করি 7 7 49, 4-এর যদি স্কোয়ার করি 16, 3-এর যদি স্কোয়ার করি 3 3-কে 9, যদি যোগ দিই কত হবে? 9 আর 9 18, 18 আর 6 24, 24 আর 5 29, 9 হাতে থাকলো 2, 4 5 6 7, 4 5 29, দেখি 9 9 18, 18 6 24, 24 আর 5 29, 9 হাতে থাকলো 2, হাতে থাকলো 2, 4 5 6 7 8 9, 99 পেয়ে গেলাম। মানে সমস্তগুলোকে স্কোয়ার করে যোগ করে দিয়েছি। তাই যদি হয় এখানেও করব। 3-এর স্কোয়ার মানে 9, 9 স্কোয়ার মানে 81, আচ্ছা 5-এর স্কোয়ার মানে 5 5 25, আর 7-এর স্কোয়ার মানে 7 7 49, যোগ করে দাও সবকটাকে। 9 আর 9 18, 18 18 19, 19 আর 5-এ 24-এর 4, 24-এর 4, একমাত্র অপশন বি এর ইউনিট ডিজিট 24-এর 4 আছে, তাই বাকিটা আমার আর যোগ দেওয়ার দরকারই নেই। ঠিক আছে না? আর দিলে ওই 164 হবে, মানে অপশন বি হবে। তো আমরা কেবল, আমি তো দেখে নিলাম আমার লজিক ঠিক আছে, তো সেটা অনুযায়ী আমি এখানে করে নিলাম। যদি আরেকটা কনফার্ম চাও, সেকেন্ডটাকেও দেখে নাও। 7-এর স্কোয়ার মানে 7 7 49, 9, 6-এর স্কোয়ার মানে 6 6 36, 2-এর স্কোয়ার মানে 2 2 4, আর 5-এর স্কোয়ার মানে 5 5 25। দেখো 9 আর 6 15, 15 আর 5 20, 20 আর 4 24-এর 4, ইউনিট ডিজিট 4 আছে, মানে আমার লজিক ঠিক আছে, 2-এরটাও ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা 3 যেটা বের করলাম ঠিকই আছে। এইভাবে মানে সমস্ত কিছু অ্যাপ্লাই করে জিনিসগুলোকে আমাদেরকে শর্ট বানাতে হয়, যাতে পরীক্ষার হলে খুব বেশি গুণ যোগ বিয়োগে আমরা আটকিয়ে না পড়ি। ঠিক আছে, বেশ, চলো এবার এরপরে আমরা জিকে নিয়ে কিছু একটু আলোচনা করি। ঠিক আছে, চলো এবার আমরা জিকেটা শুরু করি। জিকেতে আমি আজকে ভারতের ভূগোল সম্বন্ধে একটু আলোচনা করব, কেবল যেগুলো পরীক্ষায় আসার মতন সেইটুকুই আলোচনা করব এবং কোশ্চেন অ্যান্সার করব, খুব অতিরিক্ত যাব না। তো দেখো তোমরা জিনিসগুলো জানো কিনা, কারণ যত শোনা যায়, যত বলা যায়, যত পড়া যায় সবই মানে মনে রাখবো। কারণ জিকে এরিয়াটা এতটাই ভাস্ট যে যাকে কেবল মুখস্থ করব ভাবলে হবে না, নিয়মিত চর্চা, শোনা বলা, শোনা বলার মধ্যে লেখা, এর মধ্যে রাখতে হবে, পরীক্ষা দিতে হবে, যার ফলে প্র্যাকটিস থাকবে। তো চলো দেখি যে আমাদের ভূগোলগুলো কি আছে ভারতের ভূগোল সম্বন্ধে। আয়তনে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হলো আমাদের ভারত। তাহলে আয়তনে ভারতের স্থান সপ্তম। তাহলে যদি বলি যে আয়তনে প্রথম কে আছে? রাশিয়া, দ্বিতীয়তে কে আছে? কানাডা, তৃতীয়তে কে আছে? চীন। তাহলে প্রথমে রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় চীন, তারপরে কে আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, নেক্সট ব্রাজিল,
এবং তারপরে আছে অস্ট্রেলিয়া, তারপরে আছে কিন্তু আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, বেশ। পূর্ব পশ্চিম ভারতের বিস্তার, ভারতের পূর্ব পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তারটা কত? হ্যাঁ, 2933 কিলোমিটার। পূর্ব পশ্চিমে ভারতের বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ভারতের? তাহলে হয়ে যাবে 7516.6 কিলোমিটার। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য যদি বলি তাহলে কত হয়ে যাবে? 7516.6 কিলোমিটার। আর ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি? ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে। আর ক্ষুদ্রতম বললে হয়ে যাবে গোয়া। ভারতের স্থলভাগের দৈর্ঘ্য কত? 15,200 মিটার, 200 কিলোমিটার। ভারতের স্থলভাগের দৈর্ঘ্য 15,200 কিলোমিটার। ভারতের পূর্বতম বিন্দুকে, ভারতের পূর্ব দিকে কে অবস্থিত? না অরুণাচল প্রদেশের কিবুথু। ভারতের পূর্বতম বিন্দু হয়ে গেল তাহলে অরুণাচল প্রদেশের কিবুথু। আর পশ্চিমতম বিন্দুকে, না গুজরাটের গুহারমতি। পশ্চিমে আমাদের গুজরাট রাজ্য অবস্থিত, তাহলে পশ্চিমতম বিন্দু ভারতের গুজরাটের গুহারমতি। ভারতের উত্তরতম বিন্দু হলো কে? না লাদাখের ইন্দ্রাকল। ভারতের উত্তরতম বিন্দু লাদাখের ইন্দ্রাকল। আর ভারতের দক্ষিণতম বিন্দু গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দ্রা পয়েন্ট। উত্তরতম বিন্দু লাদাখের ইন্দ্রাকল, আর দক্ষিণতম বিন্দু গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দ্রা পয়েন্ট, যার পূর্ব নাম কি ছিল? পিগমেলিয়ান পয়েন্ট। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো, ভারতের যদি বলি মূল ভূখণ্ডের দিক দিয়ে, গ্রেট নিকোবর তো এটা জলভাগ দিয়ে চলে গেল। যদি অনলি বলি ল্যান্ডের দিক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে হয়ে যাবে তামিলনাড়ুর কন্যাকুমারী বা কেপ কুমারী। আচ্ছা, ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এটা মাথায় রাখবে যে ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সেগুলি কি? একদম মাঝ বরাবর গেছে। তাহলে কি হবে? না গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। কে কে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি, মাথায় রাখবে। ঠিক আছে, ভারতের প্রমাণ দারিদ্র্যসীমা রেখা বা প্রমাণ সময় কত যদি বলি, ভারতের প্রমাণ দারিদ্র্যসীমা রেখা বা প্রমাণ সময় কত? তাহলে হয়ে যাবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আর যেটি কোথায়কার উপর দিয়ে গেছে? না উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজের উপর দিয়ে গেছে। তাহলে ভারতের প্রমাণ দারিদ্র্যসীমা রেখা উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজের উপর দিয়ে গেছে, আর সেটা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। আচ্ছা, ভারতের প্রমাণ সময় ইংল্যান্ডের গ্রিনিচ সময় থেকে কতটা এগিয়ে? ভারতের প্রমাণ সময় ইংল্যান্ডের গ্রিনিচের সময় থেকে কতটা এগিয়ে? না 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। আর গ্রিনিচের সময় নির্ধারণকারী ঘড়িকে কি বলা হয়? গ্রিনিচের যে সময় সেটা নির্ধারণকারী ঘড়িকে বা ক্লককে কি বলা হয়? না ক্রোনোমিটার। কি বলা হয়? ক্রোনোমিটার। ঠিক আছে, তো ছোট্ট একটু আলোচনা করলাম, এরপরে আবারও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা অঙ্ক, রিজনিং এবং জিকে কিছু আলোচনা নিয়ে পুরো ভিডিওটা থাকলো। আশা করছি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। তো ঠিক আছে, পরবর্তী আবারও কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই মন দিয়ে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।